হ্যালো ছাত্রছাত্রীরা, আমরা আবার ভূগোল ক্লাস শুরু করছি। আজকে আমরা ক্লাস 10-এর ভূগোল বইয়ের পঞ্চম অধ্যায় থেকে আকাশপথ সম্পর্কে আলোচনা করব। সব ছাত্রছাত্রীদের অনুরোধ, তোমরা ধৈর্য ও মনোযোগ সহ সম্পূর্ণ আলোচনাটি শোনো, তাহলে তোমাদের পঞ্চম অধ্যায় ভারতের আকাশপথ বিষয়টি বুঝতে সুবিধা হবে। চলো ভূগোল আলোচনা শুরু করি। পঞ্চম অধ্যায়ের আকাশপথ, এখানে বলা হয়েছে বিমান হেলিকপ্টারের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহন হলো আকাশপথ পরিবহন। আকাশপথ পরিবহন বলতে কি বোঝো? দেখো, আকাশপথে যাত্রী পরিবহনের জন্যে এবং পণ্য পরিবহনের জন্যে যে দুটি যান চলাচল করে তারা হলো বিমান ও হেলিকপ্টার। এই বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহন করাকেই আকাশপথ পরিবহন বলে। তাহলে তোমরা কি বলবে? তোমরা বলবে যে বিমান ও হেলিকপ্টারের মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহন হলো আকাশপথ পরিবহন। আর আকাশপথ পরিবহনে যাত্রী পরিবহন করাটা যাত্রী পরিবহন খরচও বেশি এবং পণ্য যাত্রী পণ্য দুটোই পরিবহন খরচ বেশি। তোমাদের এখানে বলা হয়েছে খরচ বেশি বলে আকাশপথে যাত্রী পরিবহনই বেশি হয়, পণ্য কম। আকাশপথ পরিবহনে খরচ একটু বেশি হয়, যার জন্য এখানে যাত্রী পরিবহনই বেশিরভাগ করা হয়। তো ভারতে বিমান চলাচল শুরু হয়েছিল 1911 সালে এবং স্বাধীনতার পর 1991 সালে যখন নতুন শিল্পনীতি ঘোষণা হয়, তারপর থেকে এই বিমান চলাচল কিছুটা মানে বেড়েছিল। অ্যাকচুয়াল স্বাধীনতার পর বিমান চলাচল কিছুটা বেড়েছে, কিন্তু প্রকৃত উন্নতি হয়েছিল 1991 সালে নতুন শিল্পনীতি ঘোষণা হওয়ার পর থেকেই। তো নতুন শিল্পনীতি কি হয়েছিল? অর্থনৈতিক সমৃদ্ধির কারণেই নতুন শিল্পনীতি ও অর্থনৈতিক সমৃদ্ধি এই কারণেই পরিবহন ব্যবস্থার উন্নতি বর্তমানে বেশ ঊর্ধ্বমুখী। ভারতে বিমান চলাচলের জন্যে স্থাপিত হয়েছে বিভিন্ন সংস্থা। সেই সংস্থাগুলোর নাম হলো এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্স, বায়ুদূত, পবন হংস। মোটামুটি 4টে আমরা সংস্থার নাম দেখতে পাচ্ছি: এয়ার ইন্ডিয়া, ইন্ডিয়ান এয়ারলাইন্স, বায়ুদূত, পবন হংস। এয়ার ইন্ডিয়া হলো আন্তর্জাতিক বিমান চলাচলের জন্যে প্রতিষ্ঠিত সংস্থা, আর ইন্ডিয়ান এয়ারলাইন্স অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য, বায়ুদূত দুর্গম অঞ্চলে বিমান চলাচলের জন্যে স্থাপিত সংস্থা, পবন হংস হলো হেলিকপ্টার সার্ভিস। আচ্ছা, 4টে সংস্থার নাম আমরা জানলাম। এরপরে আমরা যেটা জানবো, অসংখ্য বেসরকারি বিমান সংস্থা রয়েছে। মানে আমরা যে 4টে বিমান পরিবহন সংস্থার নাম জানলাম, এর বাইরেও কিন্তু অসংখ্য বিমান সংস্থা রয়েছে। যেমন উদাহরণ বলা যায় এয়ার ডেকান, কিংফিশার, স্পাইস জেট, ইন্ডিগো, এগুলোও ভারতে পরিষেবায় নিয়োজিত রয়েছে। ঠিক আছে, এবার আমরা একটু বিমানবন্দরের কথা আলোচনা করি। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া এই বিমানবন্দরগুলোকে পরিচালনা করেন। তো মোট বিমানবন্দরের সংখ্যা 450টিরও বেশি এবং আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে 24টি। এগুলোর মধ্যে বিখ্যাত হলো দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, যদিও ওটি ভারতের মধ্যে সবচেয়ে বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। মুম্বই রয়েছে ছত্রপতি শিবাজি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কলকাতা
নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হায়দ্রাবাদ, রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বেঙ্গালুরুতে রয়েছে কেম্পে গৌদা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইত্যাদি। তাহলে আমরা কি কি আন্তর্জাতিক বিমানবন্দর, মানে কয়েকটি অন্যতম আন্তর্জাতিক বিমানবন্দরের নাম আমরা দেখলাম: দিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, এই কটা। তো এর বাইরেও আরও আছে, যেহেতু 24টি আন্তর্জাতিক বিমানবন্দর মোট রয়েছে। তো অন্যান্য পরিবহন, আচ্ছা, দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ভারতের বৃহত্তম, একটু আগেই আমি বলেছি। আচ্ছা, এবার আমরা একটা জিনিস দেখে নেব, সেটা হচ্ছে আকাশপথের সুবিধা ও গুরুত্ব। আমরা জেনেছি যে আকাশপথে যাত্রী পরিবহন দুটোই করা সম্ভব। যাত্রী পরিবহনটাই বেশি হয়ে থাকে, যেহেতু আকাশপথে পরিবহনের খরচ অনেক বেশি। তো এবার আমরা জানবো এই যে আকাশপথের পরিবহনের যে সুবিধা ও গুরুত্ব কী আছে। এতে 1 নম্বর যে গুরুত্বটা রয়েছে সেটি হলো খুব তাড়াতাড়ি এবং কম সময়ে যাতায়াত করা যায়। আকাশপথের মাধ্যমে স্থলপথ রেলপথের তুলনায় কম সময়ে এক স্থান থেকে আরেক স্থানে পৌঁছে যাওয়া যায়। 2 নম্বর হলো আরামপ্রদ যাত্রা, মানে আকাশপথে পরিবহনটা খুবই আরামে আর কি হয়ে থাকে। এখানে কোনো ভিড়ভাট্টা বা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকার এরকম কোনো জার্নির কষ্ট হয় না, মোটামুটি আরামেই এই পরিবহন করা যায়। 3 নম্বর যে সুবিধা হতে পারে সেটি হলো নির্মাণ খরচ খুব কম। আকাশপথের যে পরিবহন নির্মাণ, আকাশপথের জন্য যে পরিবহন ব্যবস্থা নির্মাণ করা, তার খরচ স্থলপথের নির্মাণের খরচের তুলনায় কম। 4র্থ সুবিধা হলো দুর্গম অঞ্চলের সাথে যোগাযোগ। পাহাড়ি অঞ্চল, দুর্গম মরু অঞ্চল, এই সমস্ত জায়গায় স্থলপথে বা রেলপথে যোগাযোগের তুলনায় আকাশপথে বিমানের মাধ্যমে, বিমান, হেলিকপ্টার ইত্যাদির মাধ্যমে পরিবহন করা খুবই সহজ। তারপরে হলো জরুরি ও আপৎকালীন অবস্থায় যোগাযোগ। বিভিন্ন ইমার্জেন্সি টাইমে, যেমন জরুরি আপৎকালীন ব্যবস্থা নেওয়ার জন্য, যুদ্ধ বিগ্রহ, দুর্যোগ, বিপর্যয়, এই সমস্ত অবস্থায় যোগাযোগ করতে খুব একটা অসুবিধা হয় না। আকাশপথে খুব সহজেই কিন্তু স্থলপথের তুলনায় সহজেই যোগাযোগ করা সম্ভব হয়। তারপরে রয়েছে আন্তর্জাতিক স্তরে যোগাযোগ প্রভৃতি কারণে আকাশপথ গুরুত্বপূর্ণ, এবং আকাশপথের মাধ্যমেই আন্তর্জাতিক স্তরে দেশ থেকে বিদেশে যোগাযোগ করা সম্ভব হয়। স্থলপথের তুলনায় এটি সবথেকে সহজ, কারণ স্থলপথের সব জায়গায়, দেশ থেকে দেশান্তরে যোগাযোগ খুব, সব জায়গায় সবসময় থাকে না। সেদিক থেকে আন্তর্জাতিক স্তরে যোগাযোগের জন্যে কিন্তু আকাশপথ খুবই ভালো একটি মাধ্যম, এবং আকাশপথেই কিন্তু আন্তর্জাতিক স্তরে সহজেই যোগাযোগ করা যায়। কেননা আমরা জানি যে স্থলপথের মাধ্যমে, রেলপথের মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে সব জায়গায় কিন্তু যোগাযোগ ব্যবস্থা নেই। কাজেই এক দেশ থেকে আরেক দেশে, দেশ থেকে বিদেশে যোগাযোগের জন্য আকাশপথই কিন্তু একটা নির্ভরযোগ্য পরিবহন মাধ্যম, যদিও জলপথ রয়েছে। তো যাই হোক, মোটামুটি আমরা আকাশপথের সুবিধা গুরুত্বগুলো এতক্ষণ জেনে নিলাম। তো অন্যান্য পরিবহন মাধ্যম সম্পর্কে যদি একটু দেখা যায়, রজ্জুপথ আছে, পাইপলাইন আছে, তারপরে এগুলো হচ্ছে একটু অন্যরকম। রজ্জুপথ হলো পণ্য পরিবহন, দুর্গম অঞ্চলে যাত্রী পরিবহন, পর্যটন কেন্দ্রে
পরিবহনের রজ্জুপথ রোপওয়ে গুরুত্বপূর্ণ। এই রজ্জুপথের মাধ্যমে হিমালয়ের দুর্গম অঞ্চলে যাত্রী পরিবহন এবং পর্যটক আকর্ষণে নির্মাণ করা হয়, রজ্জুপথ ব্যবহার করা হয়। পাইপলাইনটা যাত্রী পরিবহনের জন্য নয়, এটি হলো খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় জিনিস। পাইপলাইনের মাধ্যমে খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। তো অধিকাংশ স্থানে মাটির নিচ দিয়ে পাইপলাইন নিয়ে যাওয়া হয় বলে এই পরিবহন ব্যবস্থায় খরচ কম, নিরাপদ এবং ঝঞ্ঝাটহীন। যেহেতু মাটির নিচ দিয়ে পাইপলাইনের মাধ্যমেই এটি সংগঠিত হয়ে থাকে, তার জন্যে কিন্তু এতে খরচ কম এবং নিরাপদ, ঝঞ্ঝাটহীন পাইপলাইনের মাধ্যমে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা। আচ্ছা, এবার বলা হয়েছে যে নাহারকাটিয়া থেকে নুনমাটি বারাউনি পাইপলাইন খনিজ তেলের জন্যে গড়ে উঠেছে। তারপরে হাজিরা, বিজাপুর, জগদীশপুর পাইপলাইন গ্যাস সরবরাহ করার জন্যে। এলপিজি পাইপলাইনের জন্যে জামনগর থেকে লোনি, বোম্বে হাই থেকে মুম্বাই থেকে আঙ্কেলেশ্বর থেকে কয়ালি পাইপলাইন রয়েছে খনিজ তেলের জন্যে। এগুলি হলো ভারতের কয়েকটি বিখ্যাত পাইপলাইন। পাতাল রেল সম্পর্কে বলতে গেলে ভারতে কিন্তু বর্তমানে অনেকগুলি মেট্রো শহরের অভ্যন্তরীণ পরিবহনে পাতাল রেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। শহরের মধ্যে দিয়ে নিরাপদে চলাচলের জন্যেই কিন্তু পাতাল রেলগুলি খুবই সুবিধাজনক। বড় শহরগুলির দূষণ, জ্যাম, অধিক সময় ব্যয়, এইসব কারণে কি হয়, পাতাল পথে পরিবহন মানে ভূতল অর্থাৎ সাধারণ রেল বা স্থলপথে পরিবহনের অপেক্ষা পাতাল রেলের মাধ্যমে পরিবহনটা খুবই সুবিধা এবং তাই জন্যই বেশি গুরুত্বপূর্ণ। কলকাতা মেট্রো রেল কলকাতার জীবনরেখা। এই মেট্রো রেলের মাধ্যমে সাধারণ রেল বা স্থলপথের চেয়ে অনেক সহজে কম সময়ে এক স্থান থেকে আরেক স্থানে কলকাতা শহরের মধ্যেই যাওয়া আসা করা যায়। তো এখনও পর্যন্ত 6টি শহরে ভারতে মেট্রো রেল চালু হয়েছে, যদিও এটি বেশ কয়েক বছর আগের পুরনো তথ্য। যেমন ওই 6টি স্থানের নাম হলো কলকাতা, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর, গুরগাঁও, মুম্বাই, জয়পুর। কলকাতার মেট্রো রেলটাই হলো প্রাচীনতম এবং দিল্লির মেট্রো রেল কিন্তু সবচেয়ে দীর্ঘতম। দিল্লির মেট্রো রেল হলো সবথেকে দৈর্ঘ্যের দিক দিয়ে বৃহত্তম, আর কলকাতার মেট্রো রেল হলো ভারতের প্রাচীনতম। তাহলে ছাত্রছাত্রীরা, মোটামুটি আমরা আজকে আলোচনা এতটুকুই থামাচ্ছি। আজকের আলোচনায় আমরা কি দেখলাম, আকাশপথ সম্পর্কে আলোচনা করলাম, আকাশপথের সুবিধাগুলো সম্পর্কে জেনে নিলাম এবং আকাশপথের বিমান ও হেলিকপ্টার পরিবহনের জন্যে যে সংস্থাগুলি আছে তাদের নামগুলো আমরা জেনে নিলাম। আমরা বেশ কিছুক্ষণ আগে জেনেছিলাম যে বিভিন্ন সংস্থা যারা বিমান চলাচল ও হেলিকপ্টার সার্ভিসে পরিচালনা করে থাকে তাদের নামও আমরা জেনে নিয়েছি এবং অন্যান্য কিছু পরিবহন মাধ্যম, অন্যান্য কিছু উপাদানের জন্যে সেগুলো আমরা জেনে নিলাম, রজ্জুপথ, পাইপলাইন। তারপরে অবশেষে আমরা পাতাল রেল সম্পর্কেও একটু আলোচনা করেছি। যাই হোক, এই আলোচনা থেকে তোমাদের কোন বিষয়টা বুঝতে অসুবিধা হয়েছে তোমরা অবশ্যই জানাবে। আর তোমরা মাই ইন্সপিরেশান বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এই কারণেই, এই চ্যানেলটিতে ক্লাস 10-এর ভূগোল বইয়ের প্রতিটি অধ্যায় ও অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন উত্তর আলোচনা করা হচ্ছে। কাজেই সাবস্ক্রাইব করা থাকলে তুমি খুব সহজেই সেই প্রতিটি অধ্যায়ের আলোচনা সম্পর্কে ভিডিও পেয়ে যাবে। অবশ্যই প্রত্যেকে ভালো থাকবে আর ভালো করে পড়াশোনা করবে। সকলকে ধন্যবাদ।